ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান এএস দুলালের চোখে আইএসআই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা। আবার আফগানিস্তানে মার্কিন সেনাদের অবস্থানকালে লেখক ও গবেষক হাওয়ার্ড ক্লেইনবার্গ পরামর্শ দিয়েছিলেন, এই যুদ্ধে জিততে হলে আল কায়দা কিংবা তালেবান নয়, ধ্বংস করতে হবে আইএসআইকে। কিন্তু আইএসআইয়ের কী এমন প্রভাব, কী এমন ক্ষমতা যা সেনা ও রাজনৈতিক বিশ্লেষকদের এমন মন্তব্য করতে বাধ্য করে? বাস্তবে আইএসআই শুধু পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থা নয়, এটি একটি ছায়া রাষ্ট্র। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আইএসআই বিশ্বের অন্যতম আলোচিত, ভয়ঙ্কর ও প্রভাবশালী এক গোয়েন্দা নেটওয়ার্কে পরিণত হলো, যারা আজও দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতির অন্যতম নিয়ন্ত্রকের ভূমিকা পালন করছে। আইএসআইয়ের পুরো নাম ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স। এই গোয়েন্দা সংস্থাটির জন্ম হয় 1948 সালে পাকিস্তান সৃষ্টির এক বছরের মাথায়। পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন ব্রিটিশ অফিসার মেজর জেনারেল রবার্ট কাউথম ছিলেন এর অন্যতম প্রতিষ্ঠাতা। ভারত পাকিস্তানের প্রথম কাশ্মীর যুদ্ধে ভারত কাশ্মীরের 2/3 দখল করে নিলে পাকিস্তান বুঝতে পারে তাদের গোয়েন্দা কার্যক্রমে বড় ধরনের ঘাটতি রয়েছে, ফলে সামরিক বাহিনীর গোয়েন্দা ব্যবস্থাকে সমন্বিত করার প্রয়োজনীয়তা অনুভব হয় এবং জন্ম হয় আইএসআইয়ের। আইএসআই সত্যিকারের লাইমলাইটে আসে 1958 সালে। পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল আইয়ুব খান সেনা অভ্যন্তরের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করে। এরপর থেকে আইএসআই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করতে থাকে। বিরোধী পক্ষের ক্ষমতা ফিরে পাওয়ার আশঙ্কায় আইয়ুব খান আইএসআইকে নিজের রাজনৈতিক প্রতিপক্ষদের উপর নজরদারি করতে কাজে লাগান। 1965 সালের নির্বাচনে পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছোট বোন ফাতিমা জিন্নাহর উপর সংস্থাটি গুপ্তচর বৃত্তি শুরু করে এবং আইএসআই ও সেনাবাহিনীর হস্তক্ষেপের ফলে ফাতিমা জিন্নাহ নির্বাচনে পরাজিত হন। আইয়ুব খান আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন। একই বছর আইএসআই এর পরামর্শে পাকিস্তান সেনাবাহিনী ভারতের কাশ্মীর অংশে আক্রমণ করে, যার নাম ছিল অপারেশন জিব্রাল্টার। কিন্তু উভয় পক্ষে বহু হতাহতের ঘটনা ঘটে এবং পাকিস্তানের কাশ্মীর দখলের চেষ্টা ভেস্তে যায়। যুদ্ধের পর ভারত ও পাকিস্তান যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশখন্দ চুক্তি স্বাক্ষর করে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও আইএসআই আরেকবার ব্যর্থ হয়। জানা যায় আইএসআই পূর্ব পাকিস্তানে স্বাধীনতা আন্দোলনের উত্থানের খবর দেরিতে পায় এবং খবর পাওয়ার পরও আইএসআই কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। ফলে 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম হয় স্বাধীন দেশ বাংলাদেশের। এরপরও পাকিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব কমেনি গোয়েন্দা সংস্থাটি। 1972 জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের রাষ্ট্রপতি হন। তার শাসনামলে আইএসআই বেলুচিস্তানের জাতীয়তাবাদী আন্দোলন দমনে বেলুচ বিদ্রোহীদের হত্যা ও নির্যাতন শুরু করে, যা আজও চলমান রয়েছে। কিন্তু আইএসআই ভুট্টোর নীতির সমালোচক ছিল এবং তার সঙ্গে সংস্থাটির সম্পর্ক ছিল জটিল। জেনারেল জিয়াউল হকের সামরিক অভ্যন্তরের মাধ্যমে ভুট্টোকে সরিয়ে ক্ষমতা দখল এবং 1979 সালে ভুট্টোর ফাঁসি কার্যকর হওয়ার পেছনে আইএসআইয়ের পরোক্ষ ভূমিকা আছে বলে মনে করা হয়। 1979 সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান দখল করলে দক্ষিণ এশিয়ায় এক নতুন যুদ্ধক্ষেত্রের জন্ম হয়। এই সময়ে আইএসআই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সঙ্গে একটি ঘনিষ্ঠ জোট গঠন করে। সিআইএ পাকিস্তানকে বিপুল অর্থ ও অস্ত্র দেয়, আর আইএসআই সেগুলোকে পৌঁছে দেয় আফগান মুজাহিদিনদের হাতে। এই মুজাহিদিনরা সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়ছিল। এই পুরো গোপন অভিযানটির নাম ছিল অপারেশন সাইক্লোন, যা ইতিহাসের অন্যতম বৃহৎ সিআইএ অপারেশন। এই সময়টিতেই আইএসআই দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক রাজনীতিতে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যায়। সোভিয়েত বাহিনী 1989 সালে আফগানিস্তান ছাড়লেও আইএসআই এর কার্যক্রম আফগানিস্তানে শেষ হয়নি। 90-এর দশকে ইসলামপন্থী ও জিহাদি সংগঠন তালেবানের উত্থান হয়। তালেবানকে অস্ত্রশস্ত্র, প্রশিক্ষণ ও অর্থ সাহায্য দিয়ে সাহায্য করে আইএসআই। আইএসআইয়ের মূল লক্ষ্য ছিল আফগানিস্তানে পাকিস্তানের প্রতি বন্ধুভাবাপন্ন একটি সরকার ক্ষমতায় বসানো। কিন্তু তালেবানের কঠোর শরিয়াপন্থী শাসনের ফলে সংগঠনটির সঙ্গে আইএসআইয়ের সম্পর্ক আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে 2001 সালে টুইন টাওয়ারে হামলার পরে পরিস্থিতি আরও জটিল হয়। এই হামলার জন্য যুক্তরাষ্ট্র
আল কায়েদাকে দায়ী করে এবং আমেরিকা পাকিস্তানকে আল কায়েদা ও তালেবানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের সাহায্য চায়। আইএসআই সহযোগিতা করতে রাজি হয়, কিন্তু অভিযোগ ওঠে একদিকে আইএসআই যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে জঙ্গি দমন করছে, অন্যদিকে তারাই আবার জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে। পাকিস্তানের অভ্যন্তরে দেশটির সামরিক একাডেমির নিকটবর্তী অ্যাবোটাবাদে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়ার পর এই সমালোচনা আরও শক্তিশালী হয়। এবার ফিরে আসি 1989 সালে। সোভিয়েত সেনারা দেশে ফিরে যাওয়ার পর সিআইএর দেওয়া অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষিত আত্মঘাতী যোদ্ধাদের পাকিস্তান কাশ্মীরে পাঠাতে শুরু করে। সে সময় জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিন সৃষ্টির পিছনেও আইএসআইয়ের হাত আছে বলে মনে করা হয়। শুধু 90 দশকে নয়, এখন পর্যন্ত কাশ্মীর ইস্যুতে আইএসআই একটি বড় ফ্যাক্টর। ভারত বারবার সংস্থাটির বিরুদ্ধে লস্করি তৈয়বা ও জৈশি মোহাম্মদের মতো ইসলামপন্থী সশস্ত্র সংগঠনগুলোকে সাহায্য করার অভিযোগ করে আসছে। সাম্প্রতিক পহেলগাঁও হামলার ঘটনাতেও আইএসআইয়ের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়, যদিও কাশ্মীর সংক্রান্ত অভিযোগগুলো পাকিস্তান সবসময় অস্বীকার করছে। ভারতে অস্থিরতা সৃষ্টির পিছনে বারবার উচ্চারিত হয়েছে আইএসআইয়ের নাম। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগসাজশে মুম্বাইয়ে ধারাবাহিক বোমা বিস্ফোরণে জড়িত ছিল, যেখানে 250 জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটে। এছাড়া 2001 সালে জৈশ মোহাম্মদের জঙ্গিদের ভারতের সংসদ ভবনে হামলা, 2006 সালের বেনারস ধারাবাহিক বোমা বিস্ফোরণ, 2006 সালের মুম্বাই ট্রেন বোমা বিস্ফোরণ এবং 2008 সালের মুম্বাই সন্ত্রাসী হামলাতেও আইএসআইয়ের নাম উঠে আসে। আন্তর্জাতিক পরিমণ্ডলের পাশাপাশি নিজ দেশের অভ্যন্তরেও সমান তালে কাজ করছে আইএসআই। 80 ও 90-এর দশকে জুলফিকার আলী ভুট্টোর কন্যা বেনজির ভুট্টোর জনপ্রিয়তা বাড়ছিল। তিনি পাকিস্তান পিপলস পার্টির হয়ে সামরিক শাসনের সমাপ্তি এবং গণতান্ত্রিক ও প্রগতিশীল পাকিস্তানের কথা বলেছিলেন। জুলফিকার আলী ভুট্টোর ক্ষমতাচ্যুতি ও ফাঁসিতে ভূমিকা থাকায় এবং গণতন্ত্রের কথা বলায় ভুট্টো কন্যাকে আইএসআই পছন্দ করছিল না, ফলে তারা 1985 সালের নির্বাচনকে প্রভাবিত করে। পরবর্তীতে বেনজির ভুট্টোর ফোনে আড়ি পাতার জন্য সংস্থাটিকে দায়ী করা হয়। 1988 সালে বেনজির প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর আইএসআইয়ের পলিটিক্যাল সেল বন্ধ করে দিতে চেয়েছিলেন। অনেক বাধা পেরিয়ে শেষ পর্যন্ত সেলটি নিষ্ক্রিয় করা হলেও গোপনে তারা কার্যক্রম চালিয়ে যেতে থাকে। 1989 সাল বেনজির তৎকালীন সিআইএ প্রধান হামিদ গুলকে সরিয়ে দেন, যিনি ছিলেন জেনারেল জিয়াউল হকের ঘনিষ্ঠ এবং বেনজির বিরোধী সামরিক লবির প্রতিনিধি। এসব কারণে বেনজির ভুট্টো সিআইএ ও সেনাবাহিনীর বিরাগভাজন হন। ফলে আইএসআই সহ গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে তার সরকারকে দুর্নীতিগ্রস্ত ও অকার্যকর হিসেবে তুলে ধরার জন্য প্রচারণা চালানো হয়। এই প্রচারণা ও গোপন অপারেশনের ফলেই বেনজির ভুট্টোর প্রথম সরকার মাত্র 20 মাসেই বরখাস্ত হয়। আইএসআই পাকিস্তানের রাজনীতির নিয়ন্ত্রণ কখনোই হাতছাড়া করেনি। এর প্রমাণ পাওয়া যায় 2022 সালে তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর আইএসআইয়ের ডিরেক্টর জেনারেল ফৈজ হামিদের বদলি নিয়ে বিরোধের পর 2021 সাল থেকে ইমরান খান ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু হয়। 2022 সালে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হলে পাকিস্তানি সেনাবাহিনী নিরপেক্ষ থাকার কথা বলে। তবে অনেকের মতে তারা ইমরান খানকে বিচ্ছিন্ন করে ফেলার কৌশল নিয়েছিল। সে দিনগুলোতে আইএসআই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় করে ইমরান খানের পতন ত্বরান্বিত করেছে বলে মনে করা হয়। পাকিস্তান সরকারের উপর আইএসআইয়ের এমনই প্রভাব যে শেহবাজ শরীফের বর্তমান সরকার আইএসআইকে যে কোনো ফোনে আড়ি পাতার আইনি অধিকার দিয়েছে, যদিও আইনি অনুমতি ছাড়াই সংস্থাটি আজীবন নিজেদের ইচ্ছামতো কল রেকর্ড ট্যাপ করে আসছে। চলতি বছরের মে মাসে আইএসআইয়ের মহাপরিচালক মোহাম্মদ আসিফ মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়, যা পাকিস্তানে সংস্থাটির সর্বগ্রাসী প্রভাবের আরেকটি প্রমাণ। আইএসআই শুধু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নয়, পাকিস্তানের ভেতরে আরেক পাকিস্তান। এদের হাত লম্বা, চোখ তীক্ষ্ণ, আর কাজ সবসময় পর্দার আড়ালে। প্রশ্ন একটাই, এই সংস্থা কি পাকিস্তানের নিরাপত্তার প্রহরী, নাকি দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক অস্থিরতা সৃষ্টির কুশীলব? এই প্রশ্নের উত্তরে ভাগ হয়ে যায় জনতা। পর্দার আড়ালের শক্তিগুলোর গল্প এখানেই শেষ নয়। আরও কিছু অজানা তথ্য এবং লুকানো সত্য নিয়ে আমরা ফিরে আসব আবার।
ততদিন পর্যন্ত সচেতন থাকুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান।